বাংলাদেশ যদি চীনের সঙ্গে একটি নতুন প্রকল্পে চুক্তি করে, ভারতের কিছু টেলিভিশন চ্যানেলে এবং ইউটিউব বিশ্লেষকদের একাংশ যেন হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে। কেউ বলেন বাংলাদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে, কেউ বলেন চীন ভারতের চারপাশে ঘেরাও তৈরি করছে, আবার কেউ এমনভাবে আলোচনা করেন যেন বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই রাখে না। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই কোনো শক্তির দাবার গুটি, নাকি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে? আজকের আলোচনায় আমরা আবেগ নয়, যুক্তি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমেই একটি বাস্তবতা বুঝতে হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুস্তরীয়। ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ সব কিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত বিস্তৃত হয়েছে, বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ শিল্প, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশ একই সময়ে ভারত এবং চীন দুই দেশের সঙ্গেই কাজ করছে। এখানেই শুরু হয় ভূ রাজনীতির গল্পটা। ভারতের সবচেয়ে বড় উদ্বেগের একটি কারণ হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ অত্যন্ত সংকীর্ণ একটি করিডোরের মাধ্যমে। সেই কারণে বাংলাদেশের অবস্থান ভারতের কৌশলগত নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি চীন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করে, তাহলে ভারতের কিছু বিশ্লেষকের কাছে সেটি স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, অর্থনৈতিক সহযোগিতা আর সামরিক জোট দুটি কিন্তু এক জিনিস নয়। কোনো দেশ সেতু বানিয়ে দিল, বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ করলো, কিংবা শিল্পাঞ্চল গড়ে তুলল, এর অর্থ এই নয় যে সেই দেশ বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিক সম্পর্ক বাস্তবে অনেক বেশি জটিল। এখন আসা যাক ভারতীয় মিডিয়ার প্রসঙ্গে। ভারতের সব গণমাধ্যম এক ধরনের নয়। অনেক সংবাদ মাধ্যম তথ্যভিত্তিক বিশ্লেষণ করে, আবার কিছু টেলিভিশন বিতর্ক বা ইউটিউব কন্টেন্টে নাটকীয়তা বাড়ানোর জন্য অতিরঞ্জিত ভাষায় ব্যবহার করা হয়। সেখানে কখনো এমন ধারণা দেওয়া হয় যেন বাংলাদেশের প্রতিটি চীনমুখী পদক্ষেপ ভারতের জন্য সরাসরি বিপজ্জনক। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। মজার বিষয় হলো, ভারত নিজেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে, আবার রাশিয়ার কাছ থেকেও অস্ত্র কেনে, ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করে, আবার জাপানের সঙ্গে অবকাঠামো উন্নয়নের অংশীদার হয়। তাহলে বাংলাদেশ যদি একইভাবে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রাখে, সেটিকে অস্বাভাবিক বলা কতটা যৌক্তিক? আন্তর্জাতিক রাজনীতিতে এটিকে বলা হয় ব্যালেন্সিং, অর্থাৎ একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজের জাতীয় স্বার্থ নিশ্চিত করা। বাংলাদেশও মূলত সেই পথেই হাঁটছে। চীন থেকে বিনিয়োগ আসবে, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়বে, জাপান প্রযুক্তি দিবে, যুক্তরাষ্ট্র হবে রপ্তানির বড় বাজার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এটাই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বাভাবিক কৌশল। তাহলে ভারতের উদ্বেগ কি একেবারেই অযৌক্তিক? তাও বলা যাবে না, কারণ ভারত ও চীনের মধ্যে বহু বছরের সীমান্ত বিরোধ রয়েছে। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের প্রতিযোগিতা চলছে। সে কারণে ভারত স্বাভাবিকভাবেই চীনের প্রতিটি আঞ্চলিক পদক্ষেপকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। কিন্তু সেই প্রতিযোগিতার অর্থ এই নয় যে বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো ভারসাম্যপূর্ণ কূটনীতি। যে দেশ বিনিয়োগ দিবে, প্রযুক্তি দিবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান করবে, বাংলাদেশ তার সঙ্গেই কাজ করবে। এটাই হওয়া উচিত একটি আত্মবিশ্বাসী রাষ্ট্রের পরিচয়। তবে একটি সতর্কতা জরুরি। কোনো একটি দেশের উপর অতিরিক্ত অর্থনৈতিক বা কৌশলগত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্ধুত্ব সবার সঙ্গে, কিন্তু সিদ্ধান্ত হবে শুধুই বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে। সবশেষে একটি কথাই বলা যায়, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের মালিক নয়। বাংলাদেশ কারো উপগ্রহ বা উপরাষ্ট্র নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ। চীন ও ভারতের প্রতিযোগিতা চলতেই পারে, কিন্তু সেই প্রতিযোগিতা থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করাই হবে বাংলাদেশের প্রকৃত কূটনৈতিক সাফল্য। আপনার কি মনে হয়?
বাংলাদেশ কি বর্তমান ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা উচিত, নাকি কোনো একটি শক্তির দিকে বেশি ঝুঁকে যাওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আলোচনা হোক তথ্যের ভিত্তিতে, আবেগের নয়।